আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় হিসাব, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 4। আজকে আমরা একটি প্রশ্ন সলভ করব এবং এই প্রশ্নের মাধ্যমে আমরা এই অধ্যায় আরো বিস্তারিত জানবো। তো আমরা প্রথমে প্রশ্নটি পড়ি। 2016 সালের জুন মাসে মিসেস মালিহার ব্যবসায় নিম্নলিখিত লেনদেন সংঘটিত হয়। জুন 1 বাকিতে পণ্য বিক্রয় 3,000 টাকা। জুন 5 সুমনের নিকট হতে 10,000 টাকার পণ্য ক্রয় করে নগদ 7,000 টাকা প্রদান। জুন 9 ক্যাশ বাক্স হতে 1,000 টাকার দুটি নোট হারিয়ে গেল। জুন 18 কর্মচারীকে অগ্রিম বেতন প্রদান 3,000 টাকা। জুন 22 ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 4,000 টাকা। জুন 25 বিনিয়োগের সুদ প্রাপ্তি 2,000 টাকা। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা এই প্রশ্নটা থেকে আজকে হিসাবের পক্ষসমূহ নির্ণয় করব, তারপরে হিসাবের শ্রেণী এবং কারণ সহ ব্যাখ্যা যখন চাবে আমাদেরকে হচ্ছে এইভাবে তোমাদের ঘর করতে হবে। আমরা হচ্ছে এই তিনটা জিনিস আজকে বের করব। তো এই অধ্যায়ে তোমাদের অনেক ধরনের কোশ্চেন আসে। তো এর মধ্যে একটা হচ্ছে তোমাদেরকে বলবে যে হিসাবের পক্ষ নির্ণয় করতে, এটা তো সব সময়। এরপরে দেখো হিসাবের শ্রেণী নির্ণয় করতে বলবে। তো হিসাবের শ্রেণী যদি নির্ণয় করতে বলে আমাদের হিসাবের শ্রেণীর একটা ঘর দিতে হবে। এরপরে যদি কারণ চায় তখন তোমাদেরকে কারণের একটা ঘর দিতে হবে। ঠিক আছে, যা যা জিনিস চাবে তার জন্য একটা একটা করে তোমাদেরকে ঘর বাড়বে। আবার অনেক সময় বলে যে ডেবিট ক্রেডিটও নির্ণয় করো, হিসাবের শ্রেণীও করো, আবার কারণও ব্যাখ্যা দাও। তখন তোমাদের কি হবে, আরেকটা ঘর কি বেড়ে যাবে ডেবিট ক্রেডিটের জন্য। ঠিক আছে, তো তোমাদের প্রশ্নের মধ্যে যে কয়টা জিনিস চাবে তোমাদেরকে সেই কয়টা ঘর একটা একটা করে বাড়াতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল। তো চলো আমরা এই প্রশ্ন থেকে আজকে আমরা হচ্ছে পক্ষ হিসাব নির্ণয় করবো, শ্রেণী আর কারণ সহ ব্যাখ্যা। তো দেখো প্রথমে বলছে যে জুনের 1 তারিখ বাকিতে পণ্য বিক্রয় 3,000 টাকা। তাহলে বাকিতে পণ্য বিক্রয় 3,000 টাকা, এখানে আমাদের কি কি হিসাব আসবে? বাকিতে পণ্য বিক্রয় করছে, আমরা সবাই জানি বাকিতে পণ্য বিক্রয় করলে আমাদের জন্য কি হয়, দেনাদার সৃষ্টি হয়, কারণ ভবিষ্যতে আমি কি পাবো, টাকা পাবো। তো এখানে আমাদের কি হবে, দেনাদার হিসাব, দেনাদার হিসাব। আর হচ্ছে দেনাদারটা কিসের পরিবর্তে সৃষ্টি হয়েছে, বিক্রয়ের জন্য, তার মানে বিক্রয় হিসাব। আচ্ছা, আমি সালটা দিয়ে 2016 জুন 1। ঠিক আছে, তো দেনাদার হিসাব আর বিক্রয় হিসাব আরেকটু সহজভাবে বলি। আমি বাকিতে কোনো কিছু বিক্রি করছি। নর্মালি তুমি তোমার দিক থেকে চিন্তা করো, তুমি যদি বাকিতে কোনো কিছু বিক্রি করো বাকিতে, তাহলে তুমি কি এখনো টাকা পাইছো? তুমি তো এখনো টাকা পাও নাই, তার মানে ভবিষ্যতে টাকা পাবা। আমি যদি এই মার্কারটা বিক্রি করি বাকিতে, তাহলে ভবিষ্যতে আমি এই মার্কারের টাকাটা পাবো, তাই না? তো এই যে যে ভবিষ্যতে আমি কারো কাছ থেকে টাকা পাবো, তখন এটা যেটা সৃষ্টি করে সেটা হচ্ছে দেনাদার। যখন আমি কারো কাছ থেকে টাকা পাবো এরকম কোনো কথা আসবে, তখন সেখানে নাম আসবে কি, দেনাদার। ঠিক আছে, আর এই দেনাদারটা কি জন্য সৃষ্টি হয়েছে, আমি যখন এই মার্কেটটা বিক্রি করছি তখনই কিন্তু আমার দেনাদারটা সৃষ্টি হয়েছে। বিক্রি করার আগে কি আমার দেনাদার ছিল? ছিল না। যখনই বাকিতে বিক্রি করছি তখনই কি হয়েছে, আমার দেনাদারটা সৃষ্টি হয়েছে। তো এর বিপরীতে কি নাম আসবে, বিক্রয় হিসাব। তোমরা যদি 2 অধ্যায় 3 অধ্যায় এগুলা করো ভালো করে, তখন তোমরা এই অধ্যায়টা খুব সহজেই করতে পারবা। তো এখানে আসলো কি, দেনাদার হিসাব আর বিক্রয় হিসাব। তো এবার এবার দেখো, দেনাদার, দেনাদার আমাদের হিসাবের শ্রেণীর মধ্যে কোনটার মধ্যে যাবে? আচ্ছা, আমি গত পর্বে বলছিলাম যে আমাদের হিসাবের শ্রেণী কি কি ছিল, সম্পদ, সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 5টা। ঠিক আছে, তো যখন তোমাদেরকে হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে, তোমাকে তোমাকে তোমার হিসাবকে এই 5টা শ্রেণীর মধ্যে চিহ্নিত করতে হবে। তাহলে দেনাদার, যেহেতু আমি টাকা পাবো কারো কাছ থেকে, তাহলে অবশ্যই এটা আমার জন্য কি হবে, সম্পদ হবে, কারণ এটা তোমার ব্যয় না। আর আমি এখনো হাতে টাকা পেয়ে জানি, আমি যখন হাতে টাকা পেয়ে যাব তখন এটা আমার জন্য কি হয়ে যাবে, আয় হয়ে যাবে। এরপরে দায়ও না, মালিকানা সত্ত্ব না, এটা আমাদের জন্য কি হবে, সম্পদ হবে। তাহলে দেনাদারে আমরা কি লিখবো, সম্পদ। ঠিক আছে, এরপরে বিক্রয়, বিক্রয়ের মাধ্যমে এই 5টা হিসাবের মধ্যে কোথায় যাবে? বিক্রয় কি আমাদের জন্য সম্পদ? না, বিক্রয় আমাদের জন্য সম্পদ না। বিক্রয় কি ব্যয়? ব্যয়ও না। বিক্রয়ের মাধ্যমে আমাদের আয় হয়, তাহলে বিক্রয় কি হবে, হিসাবের শ্রেণীতে যাবে আয়ে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কারণ।
আমাদেরকে লিখতে হবে। তো দেনাদার হিসাবের শ্রেণীতে এটা গেছে সম্পদে। এখন কারণটা হচ্ছে যে এটা কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে, এর কারণে আমাদেরকে এই জিনিসটাই লিখতে হবে। তাহলে দেনাদার সম্পদ, সম্পদ কি এখানে বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? আমি যখন করছি, আমি যখন মার্কেটটা বিক্রি করছি, তাহলে আমি এখন কি টাকা পাবো, ঠিক আছে? তার মানে আমার সম্পদ কি বৃদ্ধি পাইছে না? টাকাটা আমি কিন্তু আগে পাইতাম না, যখন বিক্রি করছি আমার দেনাদার সৃষ্টি হয়েছে, এখন আমার কি হবে, আমি এক জায়গা থেকে টাকা পাবো, সো সম্পদ আমার কি হবে, বৃদ্ধি। কারণে আমাদেরকে এভাবে লিখতে হবে, সম্পদ বৃদ্ধি। এরপরে সম্পদ বৃদ্ধি পাইছে, এরপরে বিক্রয় আয়। আচ্ছা, আয়ও কি হয়েছে, আয়ও আমাদের বৃদ্ধি পাইছে, কারণ আমি পণ্যটা বিক্রি করছি, তাহলে আমার আয় বৃদ্ধি পাইছে না? তাহলে কি লিখবো, আয় বৃদ্ধি। আচ্ছা, এটা গেল প্রথমটা। এরপরে পরেরটা লিখবো, সুমনের নিকট হতে 10,000 টাকার পণ্য ক্রয় করে নগদ 7,000 টাকা প্রদান। এখানে দেখো, এবার আমাদের নতুন একটা জিনিস, সেটা হচ্ছে এই হিসাবে কিন্তু তিনটা হিসাব আসবে। সুমনের নিকট হতে 10,000 টাকার পণ্য ক্রয় করে 7,000 টাকা প্রদান। আচ্ছা, আমি 10,000 টাকার পণ্য কিনছি, 10,000 টাকার পণ্য কিনছি, তাহলে আমার এখানে আসলো কি, ক্রয় হিসাব। যেহেতু পণ্য কিনছি, ক্রয় করছি, তাহলে আমার একটা হিসাব আসবে কি, ক্রয় হিসাব, ঠিক আছে? এখন নগদ 7,000 টাকা প্রদান করছি। আচ্ছা, যেহেতু আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাহলে আমাদের আরেকটা কি হিসাব আসবে, নগদান হিসাব। আচ্ছা, ক্রয় করছি দেখে ক্রয় হিসাব, নগদ টাকা দিছি নগদান হিসাব। ক্রয় করছি 10,000, দিছি হচ্ছে 7,000 নগদে। আচ্ছা, তাহলে এখনো কি তোমার টাকা বাকি আছে না 3,000? তাহলে এই যে 3,000 টাকা বাকি আছে, তাহলে এই 3,000 টাকা তো আমাকেই পরিশোধ করতে হবে। আমি যদি একটা জিনিস 10,000 টাকা দিয়ে কিনি বাকিতে, আমি যদি তাকে 7,000 টাকা প্রদান করি, তাহলে বাকি 3,000 টাকা কিন্তু সে আমার থেকে পায়। তাহলে যখন কেউ আমার কাছ থেকে কোনো টাকা পায়, তখন সেখানে নাম কি আসে, তখন সেখানে নাম আসে হচ্ছে পাওনাদার। পাওনাদার হিসাব, ঠিক আছে? পাওনাদার হবে 3,000। আচ্ছা, যাই হোক, তো এখানে কি আমাদের তিনটা হিসাব আসবে, যে ক্রয় হিসাব, নগদান হিসাব, আর হচ্ছে কি পাওনাদার হিসাব। তো আমরা এখন এটা লিখব, এটা হচ্ছে জুন 5, ক্রয় হিসাব, নগদান হিসাব, পাওনাদার হিসাব। আচ্ছা, তো দেখো, ক্রয়, এখন ক্রয় এই পাঁচটা হিসাবের মধ্যে আমাদের কোথায় যাবে? ক্রয় মানে কিন্তু আমাদের ব্যয়, কারণ ক্রয়ের মাধ্যমে তো অবশ্যই আমাদের ব্যয় হয়, তাহলে ক্রয় কি হবে, ব্যয়, কারণ ক্রয়ের মাধ্যমে আমাদের সম্পদ হ্রাস পায়। এরপরে নগদান, নগদ টাকা আমাদের জন্য কি সম্পদ, এটা আমরা জানি, কারণ নগদ টাকা আমরা যে কোনো সময়, যে কোথাও, মানে নগদ টাকা হচ্ছে আমরা যে কোনো সময় ইউজ করতে পারি, যখন আমাদের যেই কাজে লাগে সেইখানে আমরা কি করি, নগদ টাকা ইউজ করতে পারি, তাই না? তো নগদ টাকা আমাদের জন্য কিন্তু একটা বড় ধরনের একটা সম্পদ, এটা আমাদের তারল্য। তো এটা হচ্ছে সম্পদ, ঠিক আছে? এরপর হচ্ছে পাওনাদার। পাওনাদার এই পাঁচটা হিসাবের মধ্যে কি, পাওনাদার হচ্ছে আমার জন্য দায়। কেন দায়? কারণ আমার কাছ থেকে যখন কেউ টাকা পাবে, তখন আমাকে তাকে টাকা দিতে হবে, এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমাকে সবসময় থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমি তাকে কোনো ওই টাকাটা পরিশোধ করতে পারতেছি। তাহলে এটা আমার মাথার উপর যেহেতু একটা চাপ, তার মানে এটা অবশ্যই আমার জন্য একটা দায়। তাহলে পাওনাদার আমার জন্য কি, দায়। আচ্ছা, এবার আমরা কারণ লিখবো। আচ্ছা, ক্রয়ের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমি একটা পণ্য কিনবো না, ততক্ষণ পর্যন্ত কি আমার ব্যয় হবে? আর ব্যয় যেহেতু হবে না, বৃদ্ধির আসার কোনো কথাই নাই। কিন্তু এখন যেহেতু আমি পণ্যটা কিনছি, তো আমার একটা ব্যয় হয়েছে, তাহলে ব্যয় যেহেতু হয়ে গেছে, তার মানে ব্যয় কি হবে, বৃদ্ধি, ঠিক আছে? ব্যয় বৃদ্ধি। এরপরে নগদান হিসাব, সেটা হচ্ছে সম্পদ। আচ্ছা, ক্রয়ের মাধ্যমে আমাদের নগদ টাকাটা কি আসে নাকি যায়? আমি যখন একটা কোনো কিছু কিনবো, আমার টাকাটা তো চলেই যাবে আমার কাছ থেকে, তাই না? তাহলে এই যে আমার কাছ থেকে টাকা চলে গেল নগদ টাকা, তাহলে কি এটা বৃদ্ধি পেলো নাকি হ্রাস পেলো? অবশ্যই হ্রাস পেলো। তাহলে আমাদের কি হবে, সম্পদ হ্রাস, ঠিক আছে?
দেখো, তুমি যদি এইটা করতে পারো তাহলে এটা কিন্তু তুমি সহজেই করতে পারবা, কারণ এই সিরিয়ালে যা এই সিরিয়ালেও কিন্তু তা, খালি তোমাদেরকে বৃদ্ধি হ্রাসটা নিজে থেকে লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখো পাওনাদার দায়। এখানে তোমার দায় কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? যখন আমি পণ্যটা কিনছি, এখন আমার টাকা বাকি আছে, তার মানে আমার দায় তো বৃদ্ধি পাইছে, তাই না? যখন আমি পরিশোধ করে দিব তখন আমার দায়টা কি হ্রাস হবে, কিন্তু এখন আমার জন্য এটা কি বৃদ্ধি। তাহলে এখানে হবে কি দায় বৃদ্ধি। আচ্ছা, এরপরে দিয়ে দিলাম। এরপরে দেখো জুনের 9, ক্যাশ বাক্স হতে 1000 টাকার দুটি নোট হারিয়ে গেল। ক্যাশ বাক্স হতে 1000 টাকার দুটি নোট হারিয়ে গেল। তাহলে ক্যাশ বাক্স থেকে 1000 টাকার দুইটা নোট হারিয়ে গেছে। এখানে আমাদের কি কি হিসাব আসবে? আচ্ছা, আমাদের ক্যাশ বাক্সে তো নগদ টাকা ছিল, ওইখান থেকে 1000 টাকার দুইটা নোট হারিয়ে গেছে। তার মানে আমাদের নগদ টাকা তো কমে গেছে, বৃদ্ধি তো পাই নাই, যেহেতু চলে গেছে টাকা। তার মানে কি একটা আসবে কি নগদান হিসাব। ঠিক আছে, একটা আসবে কি নগদান হিসাব। আচ্ছা, এই যে যে ক্যাশ বাক্স হতে টাকাটা চুরি হয়েছে, এটা কি আমরা কখনো আশা করব যে আমাদের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হোক? কিন্তু হয়ে তো গেছে। তো যেই সব ঘটনা আমরা আশা করি না কিন্তু কোনো কারণবশত ঘটে যায়, ঠিক আছে, অনাকাঙ্ক্ষিত, সেই সব ঘটনাকে আমরা লিখি হচ্ছে বিবিধ ক্ষতি। ঠিক আছে, বিবিধ ক্ষতি। যেমন ক্যাশ বাক্স থেকে টাকা চুরি, তারপরে আগুনে পণ্য বিনষ্ট হলো। ঠিক আছে, এরকম অনেক ধরনের ঘটনা আছে যেগুলো দেখবে যে আমরা সচরাচর আশা করি না কিন্তু হয়ে যায়, অনাকাঙ্ক্ষিত, আমাদের আশার বাইরে যেটা। তো এগুলাকে আমরা কি লিখবো? বিবিধ ক্ষতি নামে লিখবো। তো এখানে একটা কি আসবে? বিবিধ ক্ষতি। বিবিধ ক্ষতি হিসাব। ঠিক আছে, কারণ এর মাধ্যমে আমাদের একটা ক্ষতি হয়ে গেছে, তাহলে আমরা এটা কি নাম দিব? বিবিধ ক্ষতি। আচ্ছা, তো এটা টাকা, তারিখ হচ্ছে 9 তারিখ। বিবিধ ক্ষতি আর নগদান। এখন বিবিধ ক্ষতি যেহেতু হয়েছে, এখন আমরা দেখবো যে এটা এই পাঁচটা হিসাবের মধ্যে কোথায় গেছে, সম্পদে, ব্যয়ে, নাকি আয়, নাকি মালিকানা সত্ত্ব। আচ্ছা, যেহেতু ক্ষতি হয়ে গেছে তাহলে অবশ্যই এটা আমাদের জন্য কি হবে? ব্যয় হবে, তো আমরা লিখছি ব্যয়। এরপরে নগদ। নগদ আমাদের জন্য কি হবে? নগদ তো আমাদের জন্য সম্পদ হবে, এটা তো তোমরা জানোই, সম্পদ। আচ্ছা, বিবিধ ক্ষতি যেহেতু আমাদের জন্য ব্যয়, তাহলে ব্যয় তো বৃদ্ধি পাইছে, যেহেতু আমাদের টাকাটা চলে গেছে আমাদের ব্যয় বৃদ্ধি পাইছে না, তো আমরা লিখবো কি ব্যয় বৃদ্ধি। এরপরে নগদ সম্পদ কি হয়েছে? যেহেতু টাকা চলে গেছে আমাদের থেকে, সম্পদ কি হয়েছে? হ্রাস হয়েছে, তাহলে সম্পদ হ্রাস। তোমরা যখন কারণগুলা করবা তখন খালি দেখবা যে হিসাবগুলা আছে এই হিসাবগুলো বাড়ছে নাকি কমছে। যদি বাড়ে তাহলে বৃদ্ধি, আর যদি কমে যায় তাহলে কি হবে? হ্রাস হবে। শুধু এই জিনিসটাই প্রথমে শ্রেণী চিহ্নিতকরণ করবা, আর যখন হ্রাস বৃদ্ধি করবা তখন হচ্ছে দেখবা যে যেই হিসাবগুলো তুমি লিখছো ওই হিসাবগুলো কি তোমার কাছে বাড়ছে নাকি কমছে, আসছে নাকি গেছে, এই চারটা জিনিস। ঠিক আছে, এরপরে পরের তারিখটা লিখি। আচ্ছা, 18 তারিখে আছে কর্মচারীকে অগ্রিম বেতন 3000 টাকা। কর্মচারীকে অগ্রিম বেতন প্রদান করছি আমি 3000 টাকা। ঠিক আছে, তো কি প্রদান করছি? আমার কাছ থেকে কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে, তার মানে একটা নাম কি আসবে? নগদান হিসাব। নগদান হিসাব, তাই না? যেহেতু আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, আমি 3000 টাকা দিয়ে দিচ্ছি, তো আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাই নগদান হিসাব। এখন আরেকটা হিসাব কি হবে? আচ্ছা, কর্মচারীকে আমি অগ্রিম বেতন বেতন প্রদান করছি, তাহলে তুমি যদি তোমাদের ধরো বাড়ি ভাড়া দাও, তো বাড়ি ভাড়া যদি 3 মাসের অগ্রিম দাও, তোমাকে কি সেই 3 মাস তোমাকে আর টাকা দিতে হবে? দিতে হবে না। সেই 3 মাস শেষ হয়ে গেলে তোমাকে আবার পরের মাস থেকে কি করতে হবে? টাকা দিতে হবে। তাহলে আমি যখন অগ্রিম কোনো কিছু ব্যয় করে ফেলবো, যে ধরো এই কর্মচারীকে আমি দিলাম অগ্রিম বেতন দিয়ে দিলাম, তাহলে কর্মচারীকে কি সামনে আমাকে এই 3000 টাকাটাকে আর দিতে হচ্ছে না, তাহলে এইটা আমার জন্য একটা সম্পদ। ঠিক আছে, চলতি সম্পদ। এটা হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ, এর জন্য এটার নাম আসবে কি? অগ্রিম বেতন। অগ্রিম বেতন। ঠিক আছে, কারণ অগ্রিম যেহেতু দিয়ে দিছি, সামনে আমাকে কি এই টাকাটা আর দিতে হবে না, তো এটা আমার জন্য একটা কি হবে? সম্পদ হবে। ঠিক আছে, তাহলে এটা হিসাবের শ্রেণীতে যাবে সম্পদে।
আর নগদ তো আমার জন্য সম্পদ। আচ্ছা দেখো, এখানে এখন দুইটাই সম্পদ হয়েছে, এখানে এখন আমার জন্য দুইটাই সম্পদ। এবার আমরা দেখব যে কারণটা কি। আচ্ছা, অগ্রিম বেতন বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? যেহেতু আমার এখানে অগ্রিম বেতন আমি মাত্র দিছি, আমার এখন এটা শেষ হয় নাই মেয়াদটা, তাহলে মেয়াদ যেহেতু শেষ হয় নাই, অগ্রিম বেতন মানে এই কথাটা দ্বারা কি বোঝা যাচ্ছে? এই কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমার সম্পদ বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তো আমরা লিখবো সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। এরপরে নগদ, আমি যেহেতু টাকা দিয়ে দিছি, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, সো সম্পদ কি হবে? হ্রাস, সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা পরের তারিখ লিখবো, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 4,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 4,000 টাকা। আচ্ছা, তাহলে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, এখন অনেকের কথা আসতে পারে যে এটা তো ব্যক্তিগত, এটা তো লেনদেনও না হতে পারে। শুধু ব্যক্তিগত দেখলে হবে না, দেখতে হবে যে কই থেকে নিছে। এটা হচ্ছে আমাদের যে ব্যবসার যে একটা ব্যাংক হিসাব আছে, সেই ব্যাংক হিসাব থেকে মালিক কি করছে? উত্তোলন করে ফেলছে। তো আমার ব্যবসার ব্যাংক হিসাবের টাকা কিন্তু কমে গেল, তাই না? ব্যাংক হিসাবের টাকা কমে গেছে, সো এটা কিন্তু আমাদের জন্য লেনদেন। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তার মানে আমি যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করছি, ব্যাংক থেকে টাকা নিয়ে নিচ্ছি, আমার ব্যাংকের টাকা কিন্তু কমে গেছে, তাই না? তো একটা আসবে হচ্ছে ব্যাংক হিসাব। আর যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে, তাই এখানে নাম আসবে হচ্ছে উত্তোলন হিসাব। যখন ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে বা ব্যবসার ব্যাংক হিসাব থেকে উত্তোলন করবে, তখন সেখানে নাম আসবে হচ্ছে কি? উত্তোলন হিসাব, কারণ এটা মালিকানা সূত্র হ্রাস করে। আচ্ছা, তো আমরা লিখি উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব আর হচ্ছে কি? ব্যাংক হিসাব। আচ্ছা, উত্তোলন হিসাব আর হচ্ছে কি? ব্যাংক হিসাব। এখন এই উত্তোলন হিসাবটা আমার ওই পাঁচটা হিসাবের মধ্যে কোনটা? তাহলে উত্তোলন হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। ঠিক আছে, উত্তোলন হচ্ছে কি? আমার মালিকানা সত্ত্ব হিসাব। তো আমরা লিখি মালিকানা সত্ত্ব। উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব, আর ব্যাংক হচ্ছে, ব্যাংকে যেহেতু আমাদের টাকা জমা থাকে, তো ব্যাংক হচ্ছে আমাদের জন্য কি? সম্পদ, সম্পদ। ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটাতে হিসাব লিখে দিই। আচ্ছা, তোমরা চাইলে এটা হিসাব লিখতেও পারো, আর না লিখলেও সমস্যা নাই, কিন্তু লিখে দিবা। ঠিক আছে, সব প্রত্যেকটাতে হিসাব লিখে দিচ্ছি। এবার দেখো, উত্তোলন, উত্তোলনের মাধ্যমে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পায় নাকি বৃদ্ধি পায়? উত্তোলনের মাধ্যমে হচ্ছে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পায়, কারণ ব্যবসায় থেকে, ব্যবসার ব্যাংক হিসাব থেকে যখন আহ, মালিক উত্তোলন করে ফেললো, তখন আমার ব্যবসায়ের কিন্তু টাকাটা কিন্তু কমে গেল, তাই না? কমে যাওয়ার ফলে আমাদের উত্তোলনের মাধ্যমে আমাদের মালিকানা সত্ত্ব কি? হ্রাস পাইছে। ঠিক আছে, আমি ধরো, আমি উদাহরণ যদি দেই, ধরো বিনিয়োগ করছো, মূলধন, মূলধন 1,00,000 টাকা। ঠিক আছে, 1,00,000 টাকা মূলধন, 1,00,000 টাকা। তো আমরা জানি যে ব্যবসায় মালিক আর ব্যবসা দুইটা আলাদা সত্তা। ঠিক আছে, দুইটা আলাদা জিনিস, আমরা দুইটা কিন্তু একসাথে হিসাব করি না। তো মূলধন মালিক আনছে কত? 1,00,000 টাকা। তো আমার ওই কত? ওই হচ্ছে 1,00,000 টাকা। এখন এইখান থেকে মালিক যদি 20,000 টাকা উত্তোলন করে নিয়ে যায়, উত্তোলন যদি 20,000 টাকা করে, উত্তোলন যদি 20,000 টাকা করে নিয়ে যায়, তখন এখানে হবে কত? 80,000 টাকা। ঠিক আছে, তাহলে এখন ব্যবসার মোট মূলধন কত? মোট মূলধন কত? 80,000 টাকা। তাহলে ওই ওই হচ্ছে আগে 1,00,000 টাকা ছিল, তাহলে যখন উত্তোলন করছে 20,000 টাকা, তাহলে এখন আমার মূলধন কত আছে? 80,000 টাকা। তাহলে মালিকানা সত্ত্ব কি হয়েছে? কমে গেল না? তাহলে কমে যাওয়ার ফলে আমাদের কি হয়েছে? উত্তোলনের মাধ্যমে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। ঠিক আছে, তো এবার দেখো, তাহলে আমরা লিখবো কি? মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব হ্রাস। আর যেহেতু ব্যাংকের টাকা কমে গেছে, আমি যেহেতু ব্যাংক থেকে টাকা উত্তোলন করছি, তার মানে আমার ব্যাংকের টাকাও কমে গেছে, তো এখানে কি হবে? সম্পদ হ্রাস। ঠিক আছে,
সম্পদ হ্রাস। এবার আমাদের লাস্ট আরেকটা তারিখ আছে, আচ্ছা 25 তারিখ, বিনিয়োগের সুদ প্রাপ্তি। বিনিয়োগের সুদ প্রাপ্তি, তাহলে বিনিয়োগের সুদ প্রাপ্তি মানে কি? আমি নগদ টাকা পাইছি, যে বিনিয়োগটা করছিলাম ওখান থেকে আমার কি হয়েছে, টাকা পাইছি নগদে, তাহলে একটা আসবে কি নগদান হিসাব। নগদান হিসাব। এখন এই নগদ টাকাটা আমাদের কেন আসছে? বিনিয়োগের সুদ। আর বিনিয়োগের সুদের মাধ্যমে আমার কি হয়েছে, আয় হয়েছে। আমি এক জায়গায় বিনিয়োগ করছি, সেখান থেকে আমি সুদ পাইছি, তাহলে অবশ্যই ওটা আমার জন্য কি হবে, আয় হবে। তাহলে এখানে একটা কি নাম আসবে, বিনিয়োগের সুদ হিসাব। ঠিক আছে, তাহলে নগদ হচ্ছে আমাদের জন্য সম্পদ, আর বিনিয়োগের সুদ এটা এটা আমাদের জন্য কি, এটা আমাদের জন্য হিসাবের শ্রেণী, ওই 5টা হিসাবের মধ্যে এটা আমাদের জন্য হচ্ছে আয়, এটা আমাদের জন্য আয়। আচ্ছা, তাহলে এখন সম্পদ কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? নগদ বিনিয়োগের সুদ যখন আমি পাইছি, আমার সম্পদ কি হয়েছে, বৃদ্ধি পাইছে। তার মানে সম্পদ বৃদ্ধি, আর আয়, সম্পদ বৃদ্ধি পাইছে, এখানে বিনিয়োগের সুদ যেহেতু পাইছে, তার মানে কি আমার আয়ও বৃদ্ধি পাইছে, আয় বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের যে ম্যাথের যে হচ্ছে হিসাবের শ্রেণী, পক্ষ হিসাব, কারণ সহ ব্যাখ্যা। তোমাদের যখন এভাবে চাইবে কোশ্চেনের মধ্যে, তোমরা এভাবে করে দিবা। ঠিক আছে, তো আমি আরেকবার একটু বলতেছি, তোমাদের প্রশ্ন কিন্তু বিভিন্ন ধরনের হইতে পারে এই অধ্যায় থেকে, কিন্তু কনসেপ্ট কিন্তু সেই একই। তোমাদের বেশি হলে বলবে যে এখানে তো আমি 3টা জিনিস করছি, আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট। যদি ডেবিট ক্রেডিট চাই, তো ডেবিট ক্রেডিটের জন্য আরেকটা ঘর তোমরা দিয়ে দিবা। ঠিক আছে, আর হিসাবের শ্রেণী চাবে, এরপরে হচ্ছে কারণ সহ ব্যাখ্যা চাবে। তোমার কারণটা হচ্ছে এভাবে লিখবা এই অধ্যায়। ঠিক আছে, তো এটা খুবই সহজ, খালি তোমরা কি করবা, পক্ষ বা হিসাব লিখবা। যদি ডেবিট ক্রেডিটের ঘর থাকে, তখন তোমরা ডেবিট ক্রেডিটও লিখবা। এরপরে হিসাবের শ্রেণী, যেই 2টা হিসাব লিখছো, সেই 2টা হিসাব, সেই 5টা সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 5টা হিসাবের মধ্যে কোথায় যাবে সেটা চিহ্নিতকরণ করবা। এরপরে কারণে তোমরা লিখবা হচ্ছে যে ওটা বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে। তো যে হিসাবগুলো লিখছো, সেই হিসাবগুলা যদি আসে, তাহলে তোমরা লিখবা সম্পদ বৃদ্ধি, মানে আসলে বৃদ্ধি আর গেলে কি হ্রাস। ঠিক আছে, এই লেখাগুলো এখানে কিন্তু তুমি লিখছো, খালি বৃদ্ধি হ্রাসটা তোমাকে নিজে কি করতে হবে। তো এই ছিল হচ্ছে পঞ্চম অধ্যায়ের মেইন যে কনসেপ্ট, হিসাবের শ্রেণী, কারণ সহ ব্যাখ্যা, এই জিনিসগুলোই এই অধ্যায়ে বেশি বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরেও যদি প্রবলেম থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে, আমি অ্যান্সার দিয়ে দিব। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।